আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। সপ্তাহ ঘুরে আবার চলে এলাম আমরা। অ্যাটর্নি রাজু মহাজন ও অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন করা হয় আমাদের এই সাপ্তাহিক লাইভ শো। আপনারা জানেন ইমিগ্রেশন একটি কঠিন বিষয়। সেই বিষয়টিকে খুব সহজে আপনাদের সামনে তুলে ধরতে সরাসরি অ্যাটর্নি যুক্ত হন আজকের লাইভে। আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন অথবা আইনি জটিলতায় যেখানে আপনারা ভুল তথ্যের মধ্যে হিমশিম খাচ্ছেন, খুব সহজে আপনাদের কাজটি কিভাবে নিখুঁতভাবে করা যায় সেই প্রচেষ্টাতেই অ্যাটর্নি রাজু মহাজন ও অ্যাসোসিয়েটস আয়োজন করে থাকে এই লাইভ শোটি। দেরি না করে প্রথমেই স্বাগতম জানাচ্ছি অ্যাটর্নি রাজু মহাজনকে। ধন্যবাদ সেমন্তী, এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যারা দেখছেন এখন বা পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠান, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমেই চলে যাচ্ছে আমাদের ইনবক্স থেকে পাওয়া কিছু প্রশ্নে। রাহুল চন্দন প্রশ্ন করেছেন, F4 ক্যাটাগরিতে ইউএসএ অ্যাপ্লাই করা আছে। এখন যদি আমি স্টুডেন্ট ভিসাতে ইউএসএ যাই, তাহলে কি আমার F4 এর ইন্টারভিউ হলে দেশে এসে আবার নতুন করে F4 দিয়ে যেতে পারবো? ধন্যবাদ। F4 এর ভিতরে দুইটা স্টেপ আছে। সব অধিকাংশ অ্যাপ্লিকেশনের ভিতরে দুইটা স্টেপ থাকে। F4 এর এক্সাম্পল দিয়েই বলি। প্রথমে আপনার জন্য I-130 অ্যাপ্লাই করা হয়েছে। এই I-130 অনেকদিন ধরে পেন্ডিং থাকবে, এটার প্রসেস চলতে থাকবে। যতদিন ধরে I-140 পেন্ডিং থাকছে, তখন আপনি স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসতে পারবেন, যেতে পারবেন, কোথাও কোনো সমস্যা নাই, এবং অ্যাজ ইফ ওইটার কোনো এক্সিস্টেন্স নাই, সেইভাবে আপনি ওটাকে ট্রিট করতে পারবেন। কোয়েশ্চেন হলো, I-130 যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপরে যখন এনভিসি এমবেসিকে নোটিফাই করবে, যখন আপনারা এনভিসির অ্যাকাউন্টে DS-260, I-864 এই জাতীয় ফর্মগুলি যখন সাবমিট করে দিবেন, তারপরে আপনি স্টুডেন্ট ভিসায় বা কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকা আসতে পারবেন না, কারণ তখন আপনার ইমিগ্রেশন প্রসেস শুরু হয়ে গেছে এবং আপনি অলরেডি ইমিগ্রেন্ট ইন্টেন্ট শো করে দিয়েছেন। এই জন্য আপনি যে কথা বললেন যে ইন্টারভিউ যদি হয়ে যায় বা ইন্টারভিউ যদি হয়, তার মানে হলো এই ইন্টারভিউ হবে কিন্তু DS-260 ফর্ম সাবমিট করার পরে। দুঃখিত। তো যেটা হবে যে, এমন যদি হয় যে এর আগে আপনি স্টুডেন্ট ভিসায় আমেরিকা চলে আসছেন, আমেরিকা আছেন, এর ভিতরে ঢাকায় ইউএস এমবেসিতে আপনার ইন্টারভিউ স্কেজুল করা হয়েছে, তখন আপনি বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে গিয়ে ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউ অ্যাপ্রুভাল নিয়ে তখন আপনি ইমিগ্রেন্ট ইন্টেন্টের যে ভিসা, ইমিগ্রেশন যে ভিসা, সেই ভিসা নিয়ে আপনি আমেরিকায় ঢুকবেন। তখন কিন্তু আর আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে ঢুকতে পারবেন না। কিন্তু এমন যদি আপনি মনে করেন যে না, আপনি এখন স্টুডেন্ট ভিসাটা মেইনটেইন করতে চাচ্ছেন, অনেকে বিভিন্ন কারণে চায়, তখন আপনাকে অবশ্যই ওই ইন্টারভিউটা রিস্কেজুল করতে হবে। কারণ আপনি একবার যখন বাংলাদেশে যাবেন ওই অবস্থায়, তখন কিন্তু আর আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ব্যাক করতে পারবেন না। কাজেই আমি বলবো আপনাকে ওইরকম সিচুয়েশন হলে একটু হিসাব নিকাশ করে কাজ করতে হবে, এবং I-130 অ্যাপ্রুভাল মানে ডেট কনকারেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। আশা করি মিস্টার রাহুল তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছেন।
এছাড়া আপনার যদি কোনো ধরনের পরবর্তীতে সম্পূরক প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি এখন কল করতে পারেন। এছাড়াও আমাদের লাইভের কমেন্ট বক্সে বা আমাদের লাইভের ডেসক্রিপশন থেকে স্ট্রিমিয়ার লিংকের মাধ্যমে আপনারা যে কেউ আমাদের লাইভে সরাসরি যুক্ত হয়ে অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনাদের যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আমাদের সাথে সরাসরি এখন কথা বলতে চাচ্ছেন না, পরবর্তীতে অ্যাটর্নির সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছেন, খুব সহজে আমাদের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা অ্যাটর্নির অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন সৌরভ হোসেন। তিনি বলেছেন, আমার বয়স 21-এর কাছাকাছি। এখন কি আমি সিএসপিএ তে পড়বো? এখন কি আমি কেস এক্সপিডাইট করতে এনভিসি তে সেক্ষেত্রে মেইল করতে পারি কিনা, আর তার ক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে কিনা? 21-এর কাছাকাছি মানে কি? 21-এর কাছাকাছি মানে কি 21-এর নিচে নাকি 21-এর উপরে? 21-এর কাছাকাছি নিচে হোক উপরে হোক দুই ক্ষেত্রেই সম্ভাবনা খুব প্রবল। কারণ হলো এই সিএসপি এর ক্যালকুলেশনটা একটু আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিই, মানে এরপরে আরো ডিটেলস আছে, আমি ডিটেলস এখন যাব না। সেটা হলো যখন আপনাদের জন্য I-130 অ্যাপ্লাই করা হয়েছিল এবং এটার যে রিসিট নোটিশটা পেলেন সেই রিসিট নোটিসে একটা ডেট আছে, কোন ডেটে আপনারা পেলেন, এবং এর কিছুদিন পরে I-130 অ্যাপ্রুভাল আসে। অ্যাপ্রুভাল মানে হলো যে আপনার I-130 অ্যাপ্রুভড হয়েছে, এখন আপনি ওয়েট করবেন ভিসা বুলেটিনে এই প্রায়োরিটি ডেটটা কনকারেন্ট হওয়ার পর্যন্ত। এখন এই যে রিসিট নোটিস এবং অ্যাপ্রুভাল নোটিস এই দুইটার একটা ডেট আছে, এই দুইটা ডেটের যে গ্যাপ, সেই গ্যাপটা আপনার যে 21 বছর, সেই 21 বছর আপনার যে অ্যাকচুয়াল বয়স সেখান থেকে বিয়োগ দেয়া যাবে। বিয়োগ দিলে যদি আপনার বয়স 21-এর নিচে হয় তাহলে আপনি আমেরিকা আসতে পারবেন। এখন এই গ্যাপটা মাঝে মাঝে 3 মাস হয়, মাঝে মাঝে 3 বছর হয়, 5 বছর হয়, 5 বছর হওয়ার রেকর্ডও আছে। তার মানে হলো আপনার রিলেটিভ যখন প্রথম আপনার জন্য I-130 আবেদন করেছিল সেইটার যে রিসিট নোটিস এবং এরপরে যে অ্যাপ্রুভাল নোটিস, এটার মাঝখানে প্রায় 5 বছর পার হয়ে গেছে। এই 5 বছরটা আপনি আপনার অ্যাকচুয়াল বয়স থেকে বিয়োগ দিতে পারবেন। এখন আমি যদি ধরে নিই আপনার বয়স 25 বছর হয়ে গেছে, 25 বছর থেকেও কিন্তু 5 বছর বিয়োগ দিলে আপনি 20 বছর হয়ে যাচ্ছেন, তখন আপনি 21 বছরের নিচে হিসেবে ট্রিটেড হবেন। অ্যাকচুয়াল কিন্তু আপনি 25 বছর হয়ে গেছেন। তো এই জন্য দেখতে হবে যে আপনার যে রিলেটিভ আবেদন করেছিল তার I-130-র রিসিট নোটিসের ডেট এবং অ্যাপ্রুভাল নোটিসের ডেট কতদিন গ্যাপ আছে সেটা বিয়োগ করতে পারবেন। কিন্তু যেহেতু আপনি 21 বছরের কাছাকাছি, আমার ধারণা আপনি পারবেন এবং আপনার চান্স খুব হাই। এবং আপনার যে পরবর্তী যে প্রশ্ন যে আপনি কি এনভিসিতে এক্সপেডাইট করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন কিনা, উত্তর হলো যে হ্যাঁ পারবেন। কিন্তু তারা কি এটা অ্যাপ্রুভ করবে কি করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ইন জেনারেল করে না। কিন্তু চেষ্টা করে দেখতে কোনো দোষ নেই, অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি মিস্টার সৌরভ তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন সরাসরি। দয়া করে আপনি নিজের ক্যামেরাটি বন্ধ রেখে শুধুমাত্র আনমিউট করে আপনার প্রশ্নটি আমাদেরকে জানাবেন। মিস্টার পল, আপনার প্রশ্নটি আমাদেরকে জানাতে কাইন্ডলি আনমিউট করে আপনার প্রশ্নটি আমাদেরকে বলবেন। Okay, maybe he is not familiar with Bengali language. Please unmute yourself and ask your question, Mr. Paul. Can you hear me, sir? Yes, we can hear Yeah, you. we can hear you. Okay. Can you file more than one H-1B petition Yes. for one person? Yes, you can file as many as you want, but just to make sure that you actually get employment from that company. Like they either offer you employment at this moment or they offer you in future, and make sure that you do not file more than 3. So 1 is okay, 2 is okay, 3 is kind of okay, but please don't file more than 3. But yes, you can apply more than once. Okay. And can you apply for H-1B and F-1 at the same time? Yes. Or should you wait till you get the results back from H-1? No, you can apply both together because F1 is a non-immigrant intern application and H1 is a dual intern application. So these two can go parallel. There is no problem with that. Okay. I would like to schedule a consultation with you to do the F1 processing for my wife. I'll schedule an appointment with your office.
Yes, please go to our website www.rajula.com and hit appointment button. Then you will have like two options to make appointment. Take your one that you prefer and make an appointment. I will speak with you in person. And also B2, do you take care? Oh, also, do you take care of B2 extension also? Yes, we pretty much do all kind of immigration cases. Okay, okay, great. Thank you. Thank you. Thank you. Have a good day. Thanks. থ্যাংক ইউ মিস্টার পল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভের কমেন্ট বক্সে। কমেন্টে প্রশ্ন করেছেন তাসনিম সামিয়া। তিনি জানতে চেয়েছেন, স্যার আমি যদি নন স্টেম সাবজেক্টে যাই তাহলে স্টাডি শেষ হলে গ্রিন কার্ড পাওয়ার ওয়েটা কি? গ্রিন কার্ড পাওয়ার ওয়ে সবার ক্ষেত্রে একই, মানে গ্রিন কার্ড পাওয়ার অনেক ওয়ে আছে। যেমন ধরেন এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরিতে EB1, EB2, EB3, EB4, EB5, L1, O1, হাজারটা ওয়ে আছে ফ্র্যাঙ্কলি স্পিকিং। না হাজার একটু বেশি বলে ফেললাম, মানে অ্যাটলিস্ট 25-30টা ওয়ে আছে গ্রিন কার্ড পাওয়ার। এবং স্টেম নন স্টেম টেকনিক্যাল একই, মানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি অনুযায়ী একই জিনিস, কিন্তু নন স্টেম স্টুডেন্টরা যেসব ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকে সেটা হলো স্টেম স্টুডেন্টরা 3 বছরের ওপিটি পায়, আপনি পাবেন 1 বছর। কাজেই আপনি একটা বিশাল অ্যামাউন্টের সময় আপনি হাতছাড়া হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হলো যে স্টেম স্টুডেন্ট যারা, তাদের চাকরি পাওয়ার চান্স বেশি থাকে, কারণ সায়েন্স টেকনোলজি ফিল্ডে প্রচুর জব, তারা লোক পায় না, তারা আপনাকে পাস করার সাথে সাথে হায়ার্ড হয়ে যায়। তো সে তুলনায় নন স্টেম সাবজেক্টে জব কম্পারেটিভলি কম। আবার সুবিধা হলো নন স্টেম ফিল্ডে কিন্তু মানুষও কম, অ্যাপ্লিকেন্টও কম। স্টেম ফিল্ডে কিন্তু জবও বেশি, মানুষও বেশি। কাজে মানে মানুষ বেশি বলতে হলে অ্যাপ্লিকেন্ট বেশি আর কি। তো ওইসব ক্ষেত্রে আপনি একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকবেন, কিন্তু ক্যাটাগরি মূলত একই, স্টেম নন স্টেম সবার জন্য একই ক্যাটাগরি। অসংখ্য ধন্যবাদ। আশা করি মিস তাসনিম তার উত্তরটি পেয়ে গিয়েছেন। এছাড়াও আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করতে যাচ্ছেন, আপনারা দেখলেন যে অ্যাটর্নি খুব সুন্দরভাবে বাংলার পাশাপাশি ইংলিশেও আপনাদের উত্তরটি দিয়ে থাকেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভাষায় উত্তর দিয়ে পেতে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার প্রশ্নটি জানাতে পারেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি করেছেন মিস্টার আমজাদ। তিনি জানতে চেয়েছেন, I-765 ইএডি কার্ড আবেদন করেছিলাম, আমার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে, বাট কার্ডের ডেট অফ বার্থ ভুল এসেছে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ আমজাদ সাহেব। দুইটা কারণে ভুল হতে পারে। এক, আপনার কারণে ভুল হতে পারে, আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন, অথবা ইউএসসিআইএস এর কারণে ভুল হতে পারে, ইউএসসিআইএস হয়তো ভুল করেছে, আপনি হয়তো রাইট ডেট অফ বার্থ দিয়েছিলেন, তারা ভুল ইনফরমেশন দিয়েছে। তো যদি ইউএসসিআইএস ভুল করে থাকে সেক্ষেত্রে আপনি একটা চিঠি পাঠাবেন তাদেরকে, এবং আপনার যে অরিজিনাল ইএডি কার্ডটা আসছে ভুল ডেট সহ সেটা ফেরত পাঠাবেন এবং বলবেন যে তোমরা ভুল করেছো, আমরা রাইট ইনফরমেশন দিয়েছিলাম। তখন ওরা ফিক্স করে নতুন করে একটা ইএডি কার্ড ইস্যু করবে এবং সেখানে সঠিক ডেট অফ বার্থ থাকবে। আর যদি এমন হয় যে আপনি ভুল করেছিলেন, আপনি ভুল ইনফরমেশন দিয়েছিলেন ভুল করে, তখন আপনাকে নতুন করে সবকিছু পাঠাতে হবে এবং এই যে ইএডি কার্ডটা এসেছে সেটা পাঠাতে হবে, কেন আপনি ভুল করেছিলেন সেটার একটা শর্ট একটা ব্যাখ্যা দিবেন এবং I-765 ফর্মটা নতুন করে ফিল আপ করবেন, সব সাপোর্টিং ডকুমেন্ট দিবেন, দিয়ে এবং আগেরবার যে আপনি ভুল দিয়েছিলেন সেটাও মেনশন করে দিবেন এবং সঠিক ডেট অফ বার্থ বা সঠিক ইনফরমেশন যেটা সেটাও সাবমিট করবেন। এইবার কিন্তু আপনাকে কোনো অ্যাডিশনাল ফি দিতে হবে না, কারণ ফি আপনি আগে দিয়ে দিয়েছেন। তো সবকিছু ইউএসসিএস এর কাছে আগে যে অ্যাড্রেসে পাঠিয়েছিলেন সেই অ্যাড্রেসে পাঠাইলেই আপনারটা ওরা ফিক্স করে আবার পাঠিয়ে দিবে। এতে ওরিড হওয়ার কিছু নাই, একটু টাইম লাগতে পারে 1 মাস 2 মাস, বাট প্রসেসটা খুব স্ট্রেট। অসংখ্য ধন্যবাদ। আশা করছি মিস্টার আমজাদ তার উত্তরটি পেয়ে গেছেন। এছাড়াও আপনারা আপনাদের যে কোনো ধরনের ইমিগ্রেশন রিলেটেড কেস ফাইলিং এর ক্ষেত্রে আমাদের ল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। খুব নিখুঁতভাবে আপনাদের সকল কাজ সম্পন্ন করার দায়িত্ব আমরা নিয়ে থাকি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সেমন্তি, পরবর্তী যাওয়ার কোশ্চেন যাওয়ার আগে একটা কল আসতেছে বারবার, আমি দেখি উনি কি ইমিগ্রেশন নিয়ে কোশ্চেন করতে চায় নাকি। অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, হাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা লাইভ প্রোগ্রামে আছি, আপনি আমাদের সঙ্গে লাইভে আছেন। আপনার কি কোনো প্রশ্ন আছে, আমাদের লাইভ প্রোগ্রামে প্রশ্ন করতে চান?
জি, আমার প্রশ্ন ছিল হচ্ছে আমি কারেন্টলি F1 ভিসাতে আছি এবং আমি ওপিটি আন্ডারে কাজ করতেছি এবং আমি এই বছরে H1 প্রথম অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আমি কিভাবে আপনাদের কন্ট্যাক্ট করতে পারি যদি আমি চাই আপনারা আমাকে রিপ্রেজেন্ট করেন? আর কতদিন পর্যন্ত আমি ওয়েট করতে পারি আপনাদের জন্য বিফোর ইটস টু লেট টু অ্যাপ্লাই? আচ্ছা, প্রথমে হলো H1B আপনি বোধহয় অলরেডি জানেন আপনাকে একটা চাকরি পেতে হবে। আপনি তো অলরেডি চাকরিতে আছেন। আপনার এমপ্লয়ার যদি আপনার জন্য আবেদন করতে রাজি হয় তখনই আমরা করতে পারবো। আমাদের সঙ্গে যোগাযোগ করার বেস্ট ওয়ে হলো এই যে আপনি যে নাম্বারে কল দিয়েছিলেন 833 নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে কল দিলে আম আমরা সাধারণত আপনাকে গেট ব্যাক করব। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে info@rajula.com, সেখানে ইমেইল করে বললেও আমরা প্রসেস শুরু করব। আমাদের ফি হলো টোটাল হলো $2200। প্রথম যে পার্টটুকু শুধু লটারির জন্য আমাদের ফি হলো $500। আর লটারিতে যদি আপনি পিক হন এরপরে যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সেটার জন্য হলো $1700। তো প্রথমে আপনার সঙ্গে আমরা $500 একটা কন্ট্রাক্ট স্বাক্ষর করব। আপনার সঙ্গে বলতে হলো বেসিক্যালি আপনার এমপ্লয়ারের সঙ্গে। এবং টু লেট বলতে হলো আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে মার্চ মাসের মধ্যে। মার্চ মাস শেষ হয়ে গেলে আমরা আর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো না। তো আমাদের সাধারণত 1 সপ্তাহের মতো টাইম লাগে সবকিছু প্রিপেয়ার করতে। তো আপনার এমপ্লয়ার যদি রাজি থাকে আপনি আজকে তো সানডে আমাদের অফিস বন্ধ। মানডেতে যদি আপনি আমাদেরকে ইমেইল করেন আমরা সাথে সাথে আপনাকে একটা বা অ্যাকচুয়ালি আজকেও ইমেইল করতে পারেন। আজকে ইমেইল করলে আমরা আপনাকে রিটেইনার এগ্রিমেন্ট এবং কিভাবে টাকা পয়সা পে করবেন এগুলো সব বলে দিব। আপনার এমপ্লয়ার কন্ট্রাক্টটা সাইন করে যদি কালকে আমাদেরকে ব্যাক করে এবং টাকা পে করে আমরা কালকেই প্রসেস শুরু করে দিব। আমরা ধরেন খুব বেশি হলে আগামী উইকের যে ফ্রাইডের ভিতরে আমরা আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিব। আচ্ছা, ধন্যবাদ। আমার এটাই জানার দরকার ছিল। আমি অলরেডি আসলে একটা স্কেডিউল করে রাখছি আপনার সাথে 25 তারিখে। তো তার আগে আমার এটা একটু জানা দরকার ছিল। জি, 25 তারিখ মনে হয় একটু দেরি আছে। আজকে হলো 20 তারিখ, আরো প্রায় 5 দিন। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন। আমরা সাধারণত 24 ঘন্টার ভিতরে সব ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। অলরাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিছুক্ষণ আগে যুক্ত হওয়া মিস্টার পলের আবার পুনরায় প্রশ্ন রয়েছে। মিস্টার পল, কাইন্ডলি আনমিউট yourself and ask your question. Yes, I have a question, a follow-up question about the H-1B. If you file more than one petition, does that increase your chances of getting picked in the lottery, or does it only count as still the same percentage? No, definitely increases your chances of getting approval because in the lottery they just pick by the application. So if you apply send like 3 applications, definitely it will increase your chances of getting approved. Yes. Okay. Thank you. No problem. থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নটিতে। পরবর্তী প্রশ্নটি করেছেন আমাদের লাইভের কমেন্ট সেকশন থেকে পুনরায় তাসনিম সামিয়া। তিনি জানতে চেয়েছেন, স্যার আমি মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কে যেতে চাই। সো স্টাডি শেষ করে যদি নন ফান্ড কোম্পানি অর কোনো এনজিও তে জব হয় তাহলে কি গ্রিন কার্ড পেতে কোনো সুবিধা হবে? জি, একটু সুবিধা হয়। যেমন H1B প্রসেসে নন প্রফিট এবং ফর প্রফিটের ভিতরে একটা বিরাট পার্থক্য আছে। কাজে আপনি যদি কোনো নন প্রফিট প্রতিষ্ঠান, এনজিও যেটা যে কোনো এনজিও বা নন প্রফিটে যদি আপনি চাকরি পান তাহলে H1B তে আপনি অনেক বেনিফিট পাবেন। শুধু একটু না, বেশ বেনিফিট পাবেন। এবং H1B এর একটা সুবিধা হলো যে H1B আপনাকে 6 বছরের ভিসা দিচ্ছে। তো আপনি 6 বছর আমেরিকায় থাকতে পারছেন, আপনি কাজ করতে পারছেন। এর ভিতরে আপনি এই এনজিও কে বা অন্য কোনো এনজিও কে কনভিন্স করতে পারেন আপনার জন্য গ্রিন কার্ডের আবেদন করার জন্য, বা আপনি নিজেও আবেদন করতে পারেন এনআইডব্লিউ আন্ডারে। তো তখন আপনার জন্য অনেক সুবিধা হয়। তো হ্যাঁ, আপনি যেহেতু মাস্টার ইন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্কে যেতে চাচ্ছেন বা আছেন আমি সিওর না। বাট হ্যাঁ, পাস করার পরে আপনি যদি কোনো নন প্রফিটে চাকরি পান এটা আপনাকে অবশ্যই বেনিফিট দিবে। অসংখ্য ধন্যবাদ। আশা করি তাসনিম তার সকল উত্তর পেয়ে গিয়েছেন। এছাড়াও আপনার যদি পরবর্তী প্রশ্ন থাকে আপনি আবার পুনরায় আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদেরকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রশ্নটি জানাতে পারেন। পরবর্তী প্রশ্নটি করেছেন কমেন্টে মনি হোসেন। I do not recall my family's date of birth while I proceed my citizenship application.
Is there any way I can obtain that from USCIS? Will it be problem if date doesn't match for my relatives I-130 form? The answer to the first question is yes. You can retrieve all the documents that you have submitted, you or your relatives have submitted before from US government. The name of the process is called FOIA, FOIA. It's actually name of a law, Freedom of Information Act. So you can send your application under FOIA, and the application process is pretty straight, and application fee is also very inexpensive. I think 25 cents per page, kind of. I'm not 100% positive, but something like that. So it's very inexpensive. It's easy. It takes some time, sometimes couple months, sometimes like 5-6 months. But yes, you can get all the documents that you or your relatives submitted to USCIS before. The answer to your second question is, Shemanti, can you please read the second question? I forget it. Okay, sure. Second question is, will it be problem if date doesn't match for my relatives I-130 form? Yes, so there'll be a little problem, not a lot. It's a manageable problem. In general, if there is any discrepancy between date of birth or spelling of a name, usually you can fix it with a sworn affidavit. So you or your relative have to submit affidavit that there has been two different date of birth or two different spelling of the names, and this mistake was good faith mistake. Like you did not do that for any kind of fraud or anything. So with just a sworn affidavit, you can fix the problem. If USCIS asks for more evidence, they may ask for DNA test or something else. In that case, you have to submit it. But in general, USCIS will accept affidavits. So I don't think there will be a big issue. Thank you. We are seeing that Mr. Paul have another question. He asked, when are the first H1B results announced, and where is it announced? So in general, they announce the result like a beginning or mid-May kind of time. So the actual lottery happened in first week of April, and then they wait for like a 1 month or like a 45 days, and then they will announce the result. So whether you have been picked up in the lottery or not, you will get notified by email and regular mail. Thank you. We are seeing that Moni Hussain have another question. What is the name of the form again? It's not the name of the form. It's an application process. You have to Google it. How to apply for documents under FOIA, FOIA, and then you have to submit like a very brief information about the actual petitioner and what documents you're looking for, and you have to submit it to the US government. আশা করছি মিস্টার মনি হোসেনও তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। এভাবে খুব সহজে আপনারা যে এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন, তথ্যের ভান্ডারে বা তথ্যের সমুদ্রে হারিয়ে না গিয়ে খুব সহজে অ্যাটর্নির কাছ থেকে আপনার প্রশ্নটি জানতে পারেন। প্রশ্নটি জানতে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন। এছাড়াও আপনারা যোগাযোগ করার জন্য আমাদের ইমেইল info@rajulaw.com এ আপনাদের যাবতীয় তথ্য সহ আমাদেরকে ইমেইল করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাটর্নির অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। আরেকটি বিশেষ বিষয়, যারা হয়তো সরাসরি আমাদের লাইভটি দেখতে পারেন না সব সময় অথবা ব্যস্ততার জন্য কোনো অংশ মিস করে যাচ্ছেন, পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাটর্নি রাজু মহাজন ভিজিটের মাধ্যমে আপনারা সকল ভিডিও খুব সহজেই দেখতে পাবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী কল আসছে, এটা একটু দেখে উনি কোশ্চেন করতে চাই কিনা। Hello. Hello. We're in a live program. Do you have any questions to us? Yes. So if the B2 visa expires in May and H1B results come out in mid-May, how long does the B2 extension take? So to submit a B2 extension, it takes like 1 week. And once you submit B2 extension, you can only extend it for 6 months at a time. You can submit like 2-3 consecutive extension requests, but at one time you will only get for 6 months.
you get that response that your extension is approved? There is no deadline. Sometimes they respond within 1 month, 2 months. Sometimes it takes 1 year, 2 years. So can the person reside in the country until the results come out or until you get an approval? Yes. Okay. Thank you so much. Thank you. No problem. Thank you. We have another question from Paul. He asked, so if the B2 visa expires in May and H1B results come out mid-May, how long does B2 extension take? How many ওই days? কোশ্চেনটাই আমরা বোধহয় ফোনে আনসার দিয়ে দিছি। Oh, got it. ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে F1 স্টুডেন্ট থাকা অবস্থায় আমি যদি স্কুল ট্রান্সফার করতে চাই, অর্থাৎ এক স্কুল থেকে আমি আরেক স্কুলে যেতে যাচ্ছি, আমি মাঝখানে কতদিন অপেক্ষা করতে পারবো? প্রশ্নটি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন মিস শারমিন। ধন্যবাদ শারমিন। এখানে দুইটা সিচুয়েশন আছে। দুইটা সিচুয়েশনের মূলত প্রসেস একই, কিন্তু সিচুয়েশন দুটো আমি মেনশন করি। একটা হলো যে আপনি প্রথম স্কুল থেকে গ্রাজুয়েশন করেছেন, আর একটা সিচুয়েশন হলো যে প্রথম স্কুল থেকে আপনি গ্রাজুয়েশন করেননি। তো দুই সিচুয়েশনেই আপনি এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করে সর্বোচ্চ 5 মাস ওয়েট করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি গ্রাজুয়েশন করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে এই ট্রান্সফার রিকোয়েস্টটা 2 মাসের ভিতরে করতে হবে। আপনি যদি 2 মাসের ভিতরে নতুন স্কুলে ট্রান্সফার রিকোয়েস্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরনো স্কুলের সার্ভিস ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং একবার ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেলে এটা স্কুলের মাধ্যমে আপনি আর রিঅ্যাক্টিভেট করতে পারবেন না, আপনাকে কিন্তু আইসের মাধ্যমে রিঅ্যাক্টিভেট করতে হবে। এবং আপনি যদি কোনো ভালো গ্রাউন্ড দেখাতে না পারেন যে কেন আপনি এই 2 মাসের ভিতরে প্রসেস করতে পারেননি, তাহলে কিন্তু ওরা আপনার সার্ভিসটা আর রিঅ্যাক্টিভেট করবে না। তখন আপনাকে আমেরিকার বাইরে যেতে হবে, বাইরে গিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন করে আবার ঢুকতে হবে। এটা একটা হিউজ ঝামেলা তৈরি করবে। এজন্য আমরা বলি আপনি 5 মাস পর্যন্ত স্কুল না করে ওয়েট করতে পারবেন, কিন্তু এই ট্রান্সফার প্রসেসটা অবশ্যই আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে। সর্বোচ্চ 2 মাসের ভিতরে ট্রান্সফার প্রসেসটা করতে হবে। কিন্তু আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট না করেন, ধরেন আপনি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন, 2 সেমেস্টার হওয়ার পরে আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফার রিকোয়েস্টটা করতে হবে 10 দিনের ভিতরে। কারণ ওই ক্ষেত্রে আপনার গ্রেস পিরিয়ড মাত্র 10 দিনের। গ্রাজুয়েশনের পরে 2 মাস, নন গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে মাত্র 10 দিন। কাজেই এই গ্রেস পিরিয়ড অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনাকে ট্রান্সফার রিকোয়েস্ট করতে হবে, এবং রিকোয়েস্ট করার পরে আপনি 5 মাস ওয়েট করতে পারবেন ক্লাস শুরু করার জন্য। যদিও অ্যাজ আর্লি এজ পসিবল শুরু করাটা রিকমেন্ডেড, আমরা সবসময় রিকমেন্ড করি, বাট ওয়ার্স্ট কেস সিনারিও কোনো যদি ঝামেলা হয় 5 মাস পর্যন্ত ওয়েট করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি মিস শারমিন তার উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন আমাদের ইনবক্সে। প্রশ্নটি করেছে মিস জারিন তাসনিম। তিনি জানতে চেয়েছেন, আমাকে এক্সপিডাইট কেসের প্রয়োজনীয়তা বলতে পারেন? আমি জানুয়ারিতে আবেদন করেছি, রিসিপ্ট পেয়েছি, এখন ইন্টারভিউ বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্টে কতক্ষণ লাগবে? জানুয়ারিতে আবেদন করেছেন তো কেবল 2 মাস হলো। 2 মাসে সাধারণত ইউএসসিএস কিছুই করে না, কারণ ইউএসসিএস এরও কিছু দোষ আছে। ওদের আসলে ওরা একটু ঢিলামি করে আমার কাছে মনে হয়। আবার করোনা ভাইরাস, এবং আপনারা জানেন যে আমেরিকায় প্রচন্ড জনবলের সংকট চলতেছে এখন মোটামুটি সব ইন্ডাস্ট্রিতে, মানুষই পাচ্ছে না তারা কাজ করার জন্য। তো এই জন্য সাধারণত যে কোনো বিষয়ে মানে ফিঙ্গারপ্রিন্টের জন্য চিঠি আসা বা যে কোনো কিছুর জন্য অ্যাটলিস্ট 3-4 মাস টাইম লাগতেছে জানি। তো আপনি যেহেতু জানুয়ারিতে আবেদন করেছেন, আমার মনে হয় এখনো আপনাকে একটু ওয়েট করতে হবে। আর আপনার যে প্রথম প্রশ্ন যে এক্সপেডিট করার বেনিফিট কি? বেনিফিট তো এক্সপেডিট করলে আপনার তাড়াতাড়ি হবে, এটাই হলো বেনিফিট। কিন্তু আপনি যেহেতু জানুয়ারিতে আবেদন করেছেন, আমার মনে হয় আপনি এখন এক্সপেডিট করার মতো সিচুয়েশনে যান নাই। আপনি আরেকটু ওয়েট করেন। আরো আমি বলবো আপনি এপ্রিল পর্যন্ত ওয়েট করেন। এন্ড অফ এপ্রিল পর্যন্ত। তার ভিতরে যদি কিছু না হয় তখন আপনি এক্সপেডিট করার জন্য রিকোয়েস্ট করেন। কারণ আপনি যদি এখন রিকোয়েস্ট করেন ওরা এই রিকোয়েস্ট রাখবে না। আর এক্সপেডিট করার জন্য আপনাকে ইউএসসিআইএস এর যে ন্যাশনাল কাস্টমার সার্ভিস নাম্বার সেখানে কল দিতে হবে। সেখানে একজনকে অনেক সময় পাওয়াই যায় না কাউকে, ফোনই ধরে না তারা। আর ফোন ধরতেও অনেক সময় 30 মিনিট 45 মিনিট ওয়েট করতে হয়। তো এত কষ্ট করে ওয়েট করে আপনি এটা রিকোয়েস্ট করলেন, তারা যদি না রাখে আপনার ওয়েস্ট অফ টাইম হবে। বেটার হলো আপনি একটু ওয়েট করেন, এপ্রিল পর্যন্ত দেখেন, তারপরে আপনি রিকোয়েস্ট করেন। থ্যাংক ইউ মিস্টার মহাজন। আশা করি আজকে আমরা সকল দর্শকদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল এবং তার উত্তরটি তারা খুব সহজে সুন্দরভাবে পেয়ে গিয়েছেন।
এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা জানেন যে ইউএসসিএস এর কাছ থেকে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ল এর পরিবর্তন আসে এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুন আপডেট হয়। অনেক সময় আমরা সঠিক তথ্যের অভাবে যখন আমরা কাজটি করতে যাই, তখন হয়তো সামান্য একটি মিস ইনফরমেশন বা ইনফরমেশন গ্যাপের জন্য কাজটি করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। তাই আপনাদেরকে সকল ধরনের আপডেট খুব সহজে সুন্দরভাবে তুলে ধরতে অ্যাটর্নি রাজু মহাজন সকল আপডেট নিজেই আপনাদেরকে দিয়ে থাকেন। তাই এই গত সপ্তাহের আপডেট আমরা শুনবো তার মুখ থেকেই। ধন্যবাদ সেমন্তী। আমি একটু নোট লিখে রেখেছি, আমি নোটটা দেখে দেখে পড়ি। সেটা হলো, আচ্ছা, প্রথম যে সেটা হলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, তখন তারা একটা পলিসি করেছিল যে যারা রিফিউজি হিসেবে আমেরিকায় আসে পৃথিবীর অন্যান্য দেশ থেকে, তাদের স্পাউস যদি ওই দেশে মানে যে দেশে তারা আগে ছিল সেই দেশের আইন অনুযায়ী যদি বিবাহিত না হয়, তাহলে তাদের স্পাউসকে আমেরিকায় আনতে পারবে না। এটা করা হয়েছিল কারণ হলো যে পৃথিবীর অনেক দেশে এলজিবিটি কিউ বিয়ে অ্যাপ্রুভ না, পৃথিবীর অনেক দেশে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিয়ে অ্যাপ্রুভ না, ভিন্ন গোত্রের সঙ্গে মানুষের বিয়ে অ্যাপ্রুভ না। এই জাতীয় বিয়েকে আমেরিকান সরকার রিকগনাইজ করতো না রিফিউজিদের স্পাউসদেরকে আনার ক্ষেত্রে। এটা একটা কনজারভেটিভ পলিসি, আমি এই পলিসিতে না যাই। তো এর ফলে যেটা হয়তো যে রিফিউজি হিসেবে যারা আমেরিকা আসতো, তারা অনেক সময় তাদের স্পাউসদেরকে তাদের নিজের দেশ থেকে আনতে পারতো না। এই আইনটা চেঞ্জ করে দিয়েছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। এখনকার পলিসি হলো, কোনো ব্যক্তি যদি রিফিউজি হিসেবে আমেরিকায় আসে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে, এবং সেই দেশের আইন অনুযায়ী এই বিয়ে বৈধ কি বৈধ না এটা কোনো ইস্যু না, আমেরিকার আইন অনুযায়ী যদি এই বিয়ে বৈধ হয়, তাহলে সে তার স্পাউসকে তার দেশ থেকে নিয়ে আসতে পারবে। এটা ডেফিনেটলি অনেক রিফিউজির ক্ষেত্রে একটা খুব ভালো স্বস্তির কারণ, এটা খুব ভালো একটা পলিসি, ভালো করেছে এটা। এরপরের নিউজটা হলো, আচ্ছা, এরপরের নিউজটা হলো যে দেখা যায় যে আমেরিকায় যে প্রতি বছর যে গ্রিন কার্ডের একটা কোটা থাকে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, তো ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশনের কোটা সবসময় কোটার চেয়ে বেশি অ্যাপ্লিকেশন পড়ে, আর এমপ্লয়মেন্ট বেসড অ্যাপ্লিকেশনের সবসময় কোটার চেয়ে কম অ্যাপ্লিকেশন পড়ে ইন জেনারেল, মাঝে মাঝে এদিক ওদিক হয় ইন জেনারেল। তো ইউএসসিএস রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে এই যে বছরটা বর্তমান যে 2021-22 বছর, যেটা সেপ্টেম্বরে শেষ হবে, এই বছরে যে পরিমাণ এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড অ্যাভেলেবেল আছে, তার চেয়ে কম অ্যাপ্লিকেশন পড়তে পারে। কাজেই যদি কেউ ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন করে থাকে কিন্তু তারা একইভাবে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতেও এলিজেবল, তারা যেন অবশ্যই এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে আবেদন করে, তাহলে গ্রিন কার্ড তাড়াতাড়ি পাবে। এটা একটা আইন, এটাও একটা ভালো, কেউ যদি দুইটাতেই কোয়ালিফাই করে তাহলে দুইটা করে রাখা ভালো। থার্ড যে নিউজটা সেটা হলো করোনা ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে কমে যাচ্ছে পৃথিবীতে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নাতে ইউএস এমবাসি তাদের কনসুলার প্রসেস আরো সম্প্রসারণ করছে। ফলে মাঝখানে যে একটা বিশাল ইন্টারভিউর ব্যাকলগ করেছিল, সেই ব্যাকলগটা আস্তে আস্তে কমে যাবে। আশা করি বাংলাদেশেও যে ইউএস এমবাসি, তারাও তাদের ক্যাপাসিটি আরো বাড়াবে যাতে বেশি ইন্টারভিউ নিতে পারে, তাহলে অনেকে সহজে এবং তাড়াতাড়ি আমেরিকা আসতে পারবে। এরপরে হলো, আচ্ছা, এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে প্যান্ডেমিক রেস্ট্রিকশন কমিয়ে দিচ্ছে, বিশেষ করে ইউকে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ইউরোপিয়ান অনেক দেশ, আমেরিকাও অনেক প্যান্ডেমিক রেস্ট্রিকশন কমিয়ে দিচ্ছে। এতে আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেল অনেক সহজ হবে এবং আশা করি ইমিগ্রেন্টরা আরো সহজে আমেরিকা আসতে পারবে। থার্ড, এরপরে নিউজটা হলো অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর অ্যাডজাস্টমেন্ট ফর ফ্যামিলি স্পন্সর। ও আচ্ছা, মার্চের ভিসা বুলেটিন পাবলিশ হয়েছে। আপনারা জানেন যে প্রত্যেক মাসে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ভিসা বুলেটিন পাবলিশ করা হয়, এবং বিশেষ করে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে এই ভিসা বুলেটিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে 13-14 বছর ধরে ওয়েট করে তার প্রায়োরিটি ডেট কবে ভিসা বুলেটিনে আসবে, এবং প্রত্যেক মাসে মাসে একটা করে ভিসা বুলেটিন আপডেট হয়, এবং সাধারণত ওই মাস শুরু হওয়ার একটু আগেই হয়। যেমন ধরেন আজকে হলো ফেব্রুয়ারির 10 তারিখ, আজকেই কিন্তু, সরি, আজকে ফেব্রুয়ারি 20 তারিখ, ভুল বলছি। তো আজকেই কিন্তু মার্চের ভিসা বুলেটিন পাবলিশ হয়ে গেছে, প্রায় 10-15 দিন আগেই পাবলিশ হয়ে গেছে। এটা একটা অবশ্যই ভালো নিউজ, এবং প্রত্যেক মাসে এরকম আগে আগে হয়। লাস্ট যে নিউজটা আপনাদেরকে দিব সেটা হলো যে ডাকা ক্যাটাগরি আন্ডারে আমেরিকায় যারা আছে, প্রায় মনে হয় 11 মিলিয়ন আনডকুমেন্টেড কিডস, যারা তাদের বাবা মায়ের সঙ্গে এসেছিল আমেরিকাতে, সংখ্যাটা ভুলে যেতে পারে আমার, আমি ভুলে গেছি নাম্বারটা। মানে হলো যে ডাকার আন্ডারে তারা থাকে যারা হলো
ছোটবেলায় আমেরিকা এসেছিল আনডকুমেন্টেড হিসেবে তাদের বাবা মায়ের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, যে তারা নিজের ইচ্ছা আসে নাই, আনডকুমেন্টেড হিসেবে বাবা মায়ের ইচ্ছা বা অন্য কারোর ইচ্ছা এসেছিল, তাদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরি করে দিয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামা, যেটা নিয়ে অনেক উত্থান পতন গেছে। তো সেইটার একটা ফাইনাল রুল এখন তৈরি হচ্ছে কংগ্রেসে, এবং এইটা প্রায় ফাইনালাইজ এর পর্যায়ে চলে গেছে, হয়তো খুব অল্প দিনের ভিতরে আমরা দেখতে পাবো। সেটা নিয়ে এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা চলতেছে, বাট আমরা আশা করি খুব দ্রুত এটার একটা ফাইনাল রুল দেখতে পাবো। তো এই ছিল এই সপ্তাহের আমাদের আপডেট। অসংখ্য ধন্যবাদ মিস্টার মহাজন। আপনি খুব সুন্দরভাবে যে আপডেট গুলো দিয়েছেন, আশা করি যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতেও আমাদের এই শোটি দেখবেন তারাও খুবই উপকৃত হবেন, এবং এইভাবে আমরা সব সময় চেষ্টা করি ল ফার্মের পক্ষ থেকে আমাদের ক্লায়েন্টদের বেস্ট সার্ভিস এনশিওর করতে। তবে আমরা শেষ করতে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আরো লাইভে আরো এক প্রশ্ন রয়েছে, আমরা তার আগে যাওয়ার আগে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। প্রশ্নটি করেছেন মনি হোসেন, তিনি জানতে চেয়েছেন, দুঃখিত, একটু নেট সমস্যার কারণে সময় নিচ্ছে। মনি হোসেন জানতে চেয়েছেন তিনি যদি বর্তমানে তার ঠিকানা পরিবর্তন করে এবং তার আগে তার যদি কোনো অ্যাপ্লিকেশন করা থাকে সেই ক্ষেত্রে তার করণীয় কি? ধন্যবাদ মনি হোসেন, আপনাকে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো ইউএসসিআইএস এর একটা অনলাইন ফর্ম আছে, এটা আপনি পেপার ফর্মেও সাবমিট করতে পারেন, বাট অনলাইনে করাটা সহজ হবে। এটার নাম AR11, এ ফর অ্যাপল, আর ফর রজার্স 11। AR11 ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন তখন আপনাকে মেনশন করে দিতে হবে যে অ্যাপ্লিকেশন আপনি এর আগে করেছেন ওইটার যে রিসিট নোট নাম্বার, সেই রিসিট নাম্বারটা এবং কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন এটা আপনাকে মেনশন করতে হবে। এটা হলো আপনার ফার্স্ট কাজ, অনলাইনে AR11 ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনার অ্যাড্রেস যদি আমেরিকার ভিতরে অ্যাড্রেস দিয়ে দেয়া থাকে, সেক্ষেত্রে ইউএসপিএস, ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস, ওদের কাছেও আপনার অ্যাড্রেস ফরওয়ার্ড করে দিতে হবে। কারণ অনেক সময় ইউএসসিআইএস ভুল করে পুরোনো অ্যাড্রেসে মেইল পাঠায় দেয়। এটা কেন দেয় আই ডোন্ট নো, দেয় তারা। এই জন্য ইউএসপিএসও আপনার অ্যাড্রেস ফরওয়ার্ড করবেন। থার্ড যে স্টেপটা আপনি নেবেন, নতুন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের যে মেইল বক্সের উপরে সুন্দর করে আপনার এবং আপনার স্পাউস থাকলে তাদের নাম সুন্দর করে লিখে রাখবেন। কারণ অনেক সময় পোস্টম্যান বা পোস্ট যারা ডেলিভারি দেয় তারাও ভুল করে, তাদের ভুলও যাতে রিডিউস করা যায় মেইল বক্সের উপরে সুন্দর করে নামটা লিখে দিবেন। এই 3টা কাজ করলে আমার ধারণা আপনার মেইল মিসিং হওয়ার চান্স একেবারেই কমে যাবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরো একটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে। প্রশ্নটি করেছেন রঞ্জিত চন্দ্র দাস। তিনি জানতে চেয়েছেন, I'm doing PhD at Florida State University. I would like to apply for NIW. I have a US Masters, 3 conference papers and 1 publication. Can I apply for NIW even though I do not have any citations yet? শর্ট উত্তর হলো যে হ্যাঁ, আপনি পারবেন। আপনার যেহেতু মাস্টার্স ডিগ্রি আছে, আপনি কোয়ালিফাই করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এখন কোয়েশ্চেন হলো যে আপনার কেসটা কতটা স্ট্রং, কতটা উইক, কি কি স্ট্রং দিক আছে, কি কি উইক দিক আছে, এ বিষয়ে আমরা ডিটেইলস একটা রিপোর্ট আপনাকে দিতে পারবো। আপনি যেটা করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আমাদের হোম পেজে একটু নিচের দিকে দেখবেন একটা বাটন আছে, ক্লিক হিয়ার ফর ফ্রি NIW ইভালুয়েশন। ওই বাটনটা ক্লিক করলে একটা গুগল ফর্ম পপ আপ হবে, সেইখানে 6-7টা ছোট ছোট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আনসার দিবেন এবং আপনার একটা ডিটেইল সিভি ওখানে আপলোড করে দিবেন। আপলোড করে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা সাধারণত 2 থেকে 3 বিজনেস ডে এর ভিতরে আপনাকে রিপ্লাই দিব এবং আপনাকে একটা ডিটেইল ফিডব্যাক দিব যে আপনার কেসটা কতটা স্ট্রং, কতটা উইক, কখন অ্যাপ্লাই করলে ভালো হবে, কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, সব আমরা বলে দিব। থ্যাংক ইউ। আমাদের কাছে আরো একটি প্রশ্ন আমরা এখনো দেখতে পাচ্ছি। প্রশ্নটি হলো, I have applied for I-130 for my sister who lives in MI and it's taking forever, almost 6 years. If I expedite this, will it be any quicker? If you expedite, how is the cost? Yes, you can expedite, but most likely it will not be honored. Your expedite request will not be honored. We charge $300 to send this kind of letter to USCIS, but frankly speaking, most likely this application will give you no result at all. But if you want for peace of mind, we can definitely send a letter and we charge $300 to do that.
অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি রাজু মহাজন আপনাকে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের দর্শকদের মধ্যে থেকে যত ধরনের প্রশ্ন এসেছিল আমরা খুব সুন্দরভাবে সেই প্রশ্নগুলো দর্শকদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমরা ঠিক সেই সপ্তাহ ঘুরে আগামী রবিবারে চলে আসবো আবার। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং আপনাদের এর মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ইমেইল অ্যাড্রেস info@rajulaw.com এ আপনাদের মেইল করতে পারেন। আর আমাদের ওয়েবসাইট www.rajulaw.com এর মাধ্যমে আপনারা অ্যাটর্নির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, NIW ইভ্যালিউশন বা বিভিন্ন ধরনের ব্লগ পেতে পারেন। এছাড়াও আরেকটি আপডেট রয়েছে আপনাদের সুবিধার জন্য। আপনারা শুধু বর্তমানে লাইভে এই ইমিগ্রেশন রিলেটেড আপডেট পাবেন না, আপনারা আমাদের ওয়েবসাইট লাইভ শেষে ভিজিটের মাধ্যমে একদিনের মধ্যে ইমিগ্রেশন বিষয়ক যে আপডেট গুলো থাকে খুব সহজে আমাদের ওয়েবসাইটে একত্রে আপনারা সে সমস্ত সবকিছু পেয়ে যাবেন। আগামীকালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকলের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা জানাচ্ছি সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। দেখা হবে আগামী সপ্তাহে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল চৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভ্যালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 833-725-8529 এই নম্বরে।